1977 সাল বগুড়ার ধুনুটে একটি পরিবারে একটি সন্তান জন্ম নেয়। এটা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশে, পৃথিবীতে প্রতি মুহূর্তে অনেক মানুষ ভূমিষ্ঠ হয়, তাই না? শিশু হিসেবে ভূমিষ্ঠ হয়, কালো পরিক্রমায় তারা একটা সময়ে বেড়ে ওঠে, যে যার মতো কর্ম করে দুনিয়াতে কিছু অবদান রেখে যায়। তার মধ্যে কিছু কিছু মানুষ থাকে যারা অনেকটা এমন কাজ করে থাকে যার কারণে যুগের পর যুগ মানুষ তাকে স্মরণ করে রাখে। কেউ ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়ে মানুষের মনে ঠাঁই নেয়, আর কেউ আছেন খারাপ কাজের জন্য মানুষের ভয়ের কারণ হয় এবং তাদের স্থানটা একটু অন্যরকম পায়। 77 সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার নাম পারিবারিকভাবে রাখা হয়েছিল ফেরদৌস জাহাঙ্গীর, যিনি পরবর্তী সময়ে ঢাকা শহরে ইব্রাহিমপুরে চলে আসেন তার মার সাথে থাকার জন্য, লেখাপড়া করার জন্য। লেখাপড়ার সময় স্টুডেন্ট হিসেবে তিনি খুব তুখর ছিলেন, ভালো ছিলেন। কিন্তু 90 দশকের ঘটনা তখন বাংলাদেশের পরিপ্রেক্ষি ছিল একটু ভিন্ন। আর ঢাকা শহর বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন স্থানে নানান রকম কর্মকাণ্ড পরিচালিত হয় এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এই ধরনের কার্যের সাথে নিয়োজিত থাকে এবং সাধারণ মানুষের জনমনে একটু আতঙ্ক সৃষ্টি হয়ে থাকে। এরকম একটা সময় কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেই যে ফেরদৌস জাহাঙ্গীর, যিনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, কোন একটা ঘটনাক্রমে কলেজে, বিশেষ করে তিতুমির কলেজে তিনি স্টুডেন্ট ছিলেন। একটা সময় গিয়ে দেখা যায় তিনি কোন একটা ঘটনার পরিক্রমায় দুজন কলেজ স্টুডেন্টের সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে তাদেরকে স্ট্যাপ করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই সময়কার তিনি প্রায় 21 দিন থানা হেফাজতে থেকেছিলেন। সেই সময় তার একটি মাত্র ছবি তোলা হয়েছিল পুলিশ রেকর্ডে। এরপরে আগে পরে তিনি কোনো এক কারণে ছাড়া পেয়ে যান এবং তার আর কোনো আতা পাতা জানা যায়নি। সেই ফেরদৌস জাহাঙ্গীর কোনো এক সময় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর নামে পরিচিতি লাভ করেন। কেন কালা জাহাঙ্গীর? কারণ তিনি দেখতে অনেকটা সিমছাম, একদম হ্যাংলা পাতলা, গায়ের বর্ণ হচ্ছে শ্যামলা এবং তার হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। কিন্তু 5 ফিট 4 ইঞ্চি হোক আর যাই হোক, কলিজা ছিল অনেক বড়। নানান কারণে তিনি নানান ভাবে মানুষের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ছাত্র অবস্থায় তিনি পরবর্তীতে বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে কর্মকাণ্ড চালান। এরপরে ঢাকার বিভিন্ন স্থানে তার সাম্রাজ্য গড়ে তোলা হয়। একটা সময় দেখা যায় তিনি ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে তিনি কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং তারা পরবর্তী একটা গ্রুপ ক্রিয়েট করেন 5 স্টার নামে। তো সেখানে 5 স্টার মানেই হচ্ছে 5 জন স্টার, এবং যে 5 জন স্টারের এক একজনের এক এক রকম কীর্তি, যারা এক রকম ভাবে মানুষের কাছে পরিচিত লাভ করেছেন। আমি যা বলছি সবকিছু বানিয়ে বলছি না, আমি যা বলছি সবকিছু গুগল থেকে সার্চ করে পাওয়া, বিভিন্ন ব্লগ থেকে, আর্টিকেল থেকে, জার্নাল থেকে, ইভেন দো বাংলাদেশের স্বনামধন্য নিউজ পোর্টালের আর্টিকেল থেকে, যা অনেক আগে প্রকাশিত হয়েছে তার থেকে আমি এটা কালেকশন করেছি। এবং একটা সময় গিয়ে তিনি তার সহযোগী হিসেবে ঢাকার একজন কুখ্যাত সন্ত্রাসী, যার নাম হচ্ছে পিচ্চি হান্নান, তার সাথে সখ্যতা গড়ে ওঠে এবং তারা দুজন হয়ে ওঠেন অপ্রতিরোধ্য সেই 90 দশকে। আমরা জানি যে নানান দেশে নানান রকম অপরাধ চক্র থাকে, তাদের নানান রকম কীর্তি থাকে। এবং অনেক মিথ আছে যে যাদেরকে বলা হতো ওই আসছে, অমুক আসছে, সবাই থরথর করে কাঁপতো, যার একটা টেলিফোনে মানুষ তার প্রাণ বাঁচাতে অনেক কিছু দিতে বাধ্য থাকতো, না দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হতো। এদেরকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড ডন। এবং বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে ঢাকার যে বিভিন্ন জায়গা ছিল আন্ডারওয়ার্ল্ড, তার মধ্যে ইতিহাসে অন্যতম নাম হচ্ছে এই কালা জাহাঙ্গীর বা ওরফে
ফেরদৌস জাহাঙ্গীর, যিনি বগুড়ার ধুনুটে জন্মগ্রহণ করেছিলেন। এখন বলবেন যে কেন আমি জাহাঙ্গীর বা ফেরদৌস জাহাঙ্গীরের কথা বলছি, তিনি কে? তার পরিচয় তো আমি বলেছি, কিন্তু আপনাদের সামনে কেন বলছি? আপনাদের সামনে এই কারণে বলছি, কারণ তিনি আবারও পর্দায় হাজির হতে যাচ্ছেন। যদিও 2000 সালের পর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কে বলছে তাকে তার সহযোগী পিচ্চি হান্নান মোহাম্মদপুরে শুট আউট করেছে, কেউ বলছে তাকে অন্য কোনো জায়গায় শুট আউট করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, কেউ বলছে তাকে ইন্ডিয়ার বর্ডারের কাছে হত্যা করে অ্যাসিড ঢেলে তাকে ঝলসে দেওয়া হয়েছে, কেউ বলছে তাকে শুট করার পরে করাই বস্তিতে ঢাকাতে তাকে দাফন করা হয়েছে, কেউ বলছে তিনি তো বিদেশে স্ত্রী এবং একমাত্র কন্যা নিয়ে নীরবে নিভৃতে আরামে আয়েশে তার জীবন যাপন করছেন। তাহলে তাকে কেন পাওয়া যাচ্ছে না? ইন্টারপোলে যার নাম আছে, আবারও বলছি, ইন্টারপোলে যার নাম আছে ঢাকার শীর্ষ সন্ত্রাসী, তার এর বাইরে তেমন কোনো ইনফরমেশন নাই। তাহলে তিনি কেমন? তার এই জীবন নিয়েই কিন্তু আগামী বছর 2026-এ একটা ছবি নির্মিত হচ্ছে, এবং এই কাহিনী কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু কল্প কাহিনী না, এটা হচ্ছে বাস্তব ধর্মী থেকে। এখন বলবেন এই ছবিটা নির্মাণ করছেন কে বা কারা? আমরা জানি গত দুদিন আগে নাট্য নির্মাতা আবুল হায়াত মাহমুদ, উনি বাংলাদেশ চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন সিনেমার মাধ্যমে, যিনি নাটক নির্মাণ করে থাকেন, এবং তার সাথে নতুন একজন আপনার প্রযোজক আসতে যাচ্ছেন, এবং হচ্ছে নারী প্রযোজক, যার নাম হচ্ছে শিরিন সুলতানা, এবং এটিও তার কিন্তু প্রথম মুভি হতে যাচ্ছে অ্যাজ এন ইনভেস্টর বা প্রোডিউসার হিসেবে। এখন বলবেন নায়কটাকে, আপনারা অনেকেই জানেন, তার নাম আর কি বলবো, তিনি আর কেন না, হি ইজ মেগাস্টার শাকিব খান। হ্যাঁ, শাকিব খানের নতুন যে মুভি আপকামিং হতে যাচ্ছে 2026-এ, এবং এটা আমরা জানতে পারছি এটা ঈদ উল ফিতরে। আমরা এতদিন জানতাম যে মেহেদী হৃদয়ের সাথে তার হচ্ছে বরবাদ 2 এর মতো একটা সিকোয়েন্স আসতে যাচ্ছে একটা সুমির প্রযোজনায়, বাট সামহাও সবকিছু হিসেব ওলট পালট করে দেওয়া হয়েছে। এখন বলবেন যে এখানে ওলট পালট কেন করা হয়েছে? কারণ শাকিব খান কিছুদিন আগে একটা বলেছেন যে উনি এখন যে ভাবে চিন্তা ভাবনা করছেন, বাংলাদেশ চলচ্চিত্রে যেভাবে একটা হাওয়া বদল হচ্ছে, এবং যে ধরনের কাহিনীগুলো মানুষ একটু অ্যাকশন ধর্মী মানুষ একটু চিন্তা করছে, পছন্দ করছে, সেই ধরনের মুভিটাকে নিয়ে উনি একটু চিন্তা ভাবনা করছেন, যার ফলশ্রুতিতে এই ধরনের নতুন একজনকে উনি তার সাথে কাজ করার সুযোগ দিচ্ছে। শুধু নতুন একজন নয়, কিন্তু পরিচালক প্রযোজক দুজনে কিন্তু নতুন এই ইন্ডাস্ট্রির জন্য, যদিও তারা অন্যভাবে কাজ করে আসে। এখন কথা হচ্ছে এইখানে এই যে মুভিটা, এটা কেন হঠাৎ করে চলে আসলো? এটা অ্যাকচুয়ালি শরীফুল রাজের সাথে একটা কথা চলছিল গত 2 বছর ধরে, সামহাও সেখানে সেটা কোনোভাবে কিন্তু কনফার্ম ছিল না, বাট একজন কনফার্ম ছিলেন, যিনি হচ্ছেন পিচ্চি হান্নান। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মোশাররফ করিম, জনপ্রিয় অভিনেতা, যিনি রিসেন্টলি মুভি করেছেন ইনসাফে, ডাক্তার, তাই না? সেই মোশাররফ করিম ভাই আছেন অ্যাজ এ পিচ্চি হান্নান রোলে, এবং লিড রোল যে কালা জাহাঙ্গীর ওরফে ফেরদৌস জাহাঙ্গীর এর নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। এটা বলার একটাই কারণ হচ্ছে শাকিব খান তাকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, চ্যালেঞ্জ গ্রহণ করছেন, এবং আসলে উনি কাকে চ্যালেঞ্জ, উনি নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে উনি কাউকে চ্যালেঞ্জ করার মতো পাচ্ছেন না, তাই নিজেই নিজের রেকর্ড ভাঙার চেষ্টা করছেন, এবং সেভাবে কিন্তু সফল কাম হচ্ছেন। এবং এই গত 2 দিন আগে আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে 6 মাসে উনি পরপর 2টো মুভিস থেকে 100 ক্রোড় হয়েছে। যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম দুটাতে 200 ক্রোড় হবে, কোটি হবে, বাট সামহাও 100 কোটি তো পার হয়েছে। আশা তো ভঙ্গ হয়নি, হয়েছে অতটা, অন্তত আশা হতো হলেও আশাবাদী তো অন্তত অর্ধেকটা তো পার হয়েছে, যদি না পাইরেসি হতো দুটোটা মুভি। তো যাই হোক, এই মুভিটা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে, অনেক কথাবার্তা চলছে, সবাই এটা নিয়ে একটু খুব আশা এবং উৎসাহ নিয়ে বসে আছেন যে এইটা যেহেতু একজন গ্যাংস্টারের, একজন শীর্ষ সন্ত্রাসী যাকে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশের আইনে, আদালতে, এবং ইন্টারপোলের মাধ্যমে, যার কোনো হদিস নেই, যিনি হয়তোবা কেউ বলছেন
ওনাকে শুট আউট করা হয়েছে, কেউ বলছেন উনি পালিয়ে গেছেন, বা কেউ বলছেন উনি অন্তর্ধান হয়েছেন। তো যেটাই হোক, আমরা তো আর সত্যতা জানি না, বাট আমাদের সময়কার, বিশেষ করে আমরা তো 90s কিড, আমরা জানি ওই সময়কার দেশের পরিস্থিতি কেমন ছিল। তো সেই সময়কার একজন শীর্ষ ব্যক্তি, যিনি পুরো আছে আন্ডারওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতেন, যার নামে সবাই ভয় পেত, তাকে নিয়ে যখন এরকম হচ্ছে রিয়েল একটা স্টোরি নিয়ে এখানে আপনার তুলে ধরার চেষ্টা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এটা আশা করছি খুব ভালো হবে। এবং এই ছবির নামটা কিন্তু অলরেডি নামকরণ করা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ওয়ান্স আপন টাইম ইন ঢাকা। অনেকটা মিল হচ্ছে, মিল পাচ্ছি আমরা ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই। আর একটা মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ, বলিউড একটা মুভি খুব ভালো হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, গ্যাংস্টার নিয়ে করা হয়েছিল। সো ইমরান হাশমি না, যারা এটা দেখেছেন তারা একটা বলতে পারবেন। তো সেই জায়গাতে এই আপনার মেজবা, মানে এই মুভিটা যেটা করছেন আমরা দেখতে পাচ্ছি, মেজবাউদ্দিন সুমনের গল্পে এটা চিত্রনাট্য করেছেন হচ্ছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, পরিচালনা করবেন। এটা সম্পূর্ণ একটা অ্যাকশন ধর্মী হবে, যেহেতু গ্যাংস্টার হচ্ছে এটা আপনার স্বাভাবিকভাবে আমরা জানি যে অপরাধ জগতে তো এরকম কোন খারাপই থাকবে, শুট আউট থাকবে, প্রাইমারি থাকবে, ব্ল্যাকমেইলিং থাকবে, হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডে যেরকম অ্যাক্টিভিটিস হয় সেই কারণে সেই জিনিসগুলো তুলে ধরা হবে। সো আজ থেকে প্রায় আপনার ধরেন 30 বছর আগেরকার ঘটনাকে আবার পুনরায় সিনেমার সেলুলয়েডে পর্দায় সেটা তুলে ধরার চেষ্টা করা হবে, এবং আশা করছি যে 26 সালে এটা খুব ভালো একটা ডিমান্ড ক্রিয়েট করবে এবং হাইপ তুলছে এখন থেকে। যদিও আমরা শাকিব খানের প্রত্যেকটা মুভি হাইপ তোলে, ভালো হচ্ছে, বাট কিছু কিছু ক্ষেত্রে অপরাধ চক্র যারা আছে শাকিব খানের মুভিজকে পাইরেসি করে লিক করে দিচ্ছে, যার কারণে সেটা ব্যবসা সফল হতে পারছে না, যতটুকু আমরা আশা করছি। যেটার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাণ্ডব, তাই না? তো সেই জায়গায় আশা করব শাকিব খান যেহেতু নতুন একটা প্রোডাকশন সাথে কাজ করছেন, তারা বরবাদের যেরকম প্রোডাকশন যেরকম সাকসেস হয়েছে, এবং এটা বাজেটটা কত আমরা জানি না, বাট আশা করছি বরবাদের কাছাকাছি হবে। এটা নিয়ে আরেকটা ভিডিও করবো, সেটা তো অবশ্যই জেনে নেবেন, আপনারা দেখে নেবেন। তো আপনাদের কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি, সবাই তো অনেক রকম ভিডিও করে, তো আমি ভাবলাম যে কালা জাহাঙ্গীর ওরফে ফেরদৌস জাহাঙ্গীর একটু জীবনীটা আপনাদের সামনে তুলে ধরি, যদিও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের প্রত্যাশা এবং কেমন হতে পারে মুভিটি, সেইটা নিয়ে অবশ্যই কথা হলো। এবং তার বিপরীতে কে অভিনয় করছে সেটা আমরা অনেকে জেনে গেছি, সে হচ্ছে মধুমিতা, কলকাতার অভিনেত্রী। তার শিডিউলটাও কনফার্ম করা হয়েছে, জাস্ট এখন অফিসিয়ালি এটা আছে শুটিং শুরু হওয়া বাকি, বাট এটা যখন শুরু হবে তখন আমরা জানতে পারবো এবং আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করবো। কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি ধরনের ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পেতে চান, এই মুভিটি কেমন হতে পারে, আপনার প্রত্যাশা কি রকম, সেটা অবশ্যই কমেন্টস করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।